আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ সুন্দর রয়েছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পটির পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন রয়েছে তার উত্তর আলোচনা করব। পাঠ্য বইয়ের 16 এবং 17 পৃষ্ঠার বহু নির্বাচনী এবং সৃজনশীল। বহু নির্বাচনী: ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? এটা হবে সঠিক উত্তর প্রতাপের। সুভাষিনীর, সুকেশিনীর, বাণীকণ্ঠের না প্রতাপের। 2 নম্বর প্রশ্ন, বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? এখানে কপল কিন্তু গালে চোখের পানি পড়েছিল গড়িয়ে কেন? শুভাকে বিয়ে দিবেন বলে, শুভার কথা বলতে পারে না বলে, মেয়েটির ভবিষ্যৎ ভেবে। এখানে 1 এবং 3 হবে, কাজেই উত্তর হবে খ 1 ও 3। শুভাকে বিয়ে দিবেন এবং তার ভবিষ্যতের কথা চিন্তা করে। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, এর আলোকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন খুঁজব। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল। নাম দিয়েছিল পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে, কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে প্রশ্ন দেখি। মর্জিনার মধ্যে শুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ, না। একাকিত্বের সাথী ইতর প্রাণী, না, তাও না। ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ, এটাই হচ্ছে সঠিক উত্তর, ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ। উদ্দীপকের মূল ভাব শুভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? দিনে 3 বার গোয়াল ঘরে যাওয়া, 2 বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা, মাঝে মাঝে তাদেরকে ভৎসনা করা। এখানে দিনে 3 বার গোয়াল ঘরে যাওয়া এবং মাঝে মাঝে তাদেরকে ভৎসনা করা, এই 2টা সঠিক উত্তর, কাজেই উত্তর হবে ক। এবার আমরা পাঠ্য বইয়ের 17 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। আগে উদ্দীপকটি পড়ে নেই। 2 পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশ বাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশ বাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর অবস্থা বর পক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন, পলাশবাবু, কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত, কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এই হচ্ছে উদ্দীপক। এবার এর আলোকে প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করব। শুভার গ্রামের নাম কি? শুভার গ্রামের নাম মনে আছে কি তোমাদের? চণ্ডীপুর। পিতা মাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? ক্ষয়ের প্রশ্ন এটা। শুভা কথা বলতে না পারায় তার বিয়ে হচ্ছিল না বলে সে তার পিতামাতার মনে নীরব হৃদয় ভার অর্থাৎ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। গল্পের শুভা একজন বাক প্রতিবন্ধী। কথা বলতে না পারায় বয়স হওয়া সত্ত্বেও শুভার বাবা শুভার বিয়ের ব্যবস্থা করতে পারেননি। এ কারণে বড় 2 বোনের বিয়ে হয়ে গেলেও শুভার বিয়ে হচ্ছিল না। এ অবস্থায় প্রতিবন্ধী মেয়েকে কেমন করে বিয়ে দিবেন, এই দুর্ভাবনা শুভার বাবা মায়ের হৃদয়ে পাথরের মতো চেপে বসে। প্রশ্নোক্ত উক্তি দ্বারা লেখক সে বিষয়টি বোঝাতে চেয়েছেন। মূলত শুভা কথা বলতে পারে না বলেই বিয়ে হচ্ছিল না এবং তার পিতামাতার হৃদয়ে ভার বা দুশ্চিন্তা ছিল, সে কথাটি বোঝানো হয়েছে। পিতামাতার নীরব হৃদয় ভার
পংক্তিটির মাধ্যমে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা উল্লেখ করো। এই যে উদ্দীপকে কল্যাণী মেয়েটা এবং আমাদের পাঠ্য বইয়ের শুভার যে মিল রয়েছে সেটা দেখাতে বলা হয়েছে। উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার প্রতিবন্ধকতার দিকটির সঙ্গতি পাওয়া যায়। শুভা গল্পের শুভা বাক প্রতিবন্ধিতার কারণে কথা বলতে পারে না। এ কারণে পরিবার ও সমাজে সে অবহেলিত। বাবা তাকে ভালোবাসলেও মা তাকে তার নিয়তির দোষ বলে মনে করেন। কেউ তার সঙ্গে মেশে না। তাছাড়া কথা বলার অক্ষমতার কারণে তাকে নিয়ে বাবা মার দুশ্চিন্তারও শেষ নেই। ফলে বাবা মায়ের মনে সে নীরব হৃদয় ভারের মতো বিরাজ করে। উদ্দীপকের প্রথম অংশে কল্যাণীর জন্ম ও প্রতিবন্ধকতার দিকটি তুলে ধরা হয়েছে। কল্যাণীর জন্মের সময় তাদের সংসারে আনন্দের ঢেউ ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে পাল্লা দিয়ে তার পরিপূর্ণ মানসিক বিকাশ হয় না। ফলে কল্যাণী একজন বুদ্ধি প্রতিবন্ধী হিসেবেই বেড়ে ওঠে। এভাবেই শুভা গল্পের শুভাও কথা বলতে পারে না। ফলে আলোচ্য গল্পটিতে শুভাকে আমরা একজন বাক প্রতিবন্ধী কিশোরী হিসেবে দেখতে পাই। অর্থাৎ আলোচ্য গল্পে শুভা এবং উদ্দীপকের কল্যাণী উভয়ই প্রতিবন্ধী। উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার এই প্রতিবন্ধকতার দিকটি সঙ্গতিপূর্ণ সাদৃশ্য হয়ে ধরা দিয়েছে। শুভা গল্পের শুভা বাক প্রতিবন্ধকতার কারণে কথা বলতে পারে না, আর উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে আলোচ্য গল্পে এ দিকটি কল্যাণীর প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। গয়ের উত্তর শেষ হলো। এবার ঘ প্রশ্ন, কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। বিশ্লেষণ করো। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিবন্ধকতার দিক থেকে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও তাদের জীবন বাস্তবতা এবং পরিণতি সম্পূর্ণ ভিন্ন, আলাদা। শুভা গল্পের মধ্য দিয়ে লেখক প্রতিবন্ধীদের প্রতি সমাজের হীনদৃষ্টির দিকটি তুলে ধরেছেন অতি সূক্ষ্মভাবে। গল্পটির প্রধান চরিত্র শুভা কথা বলতে না পারায় পরিবার ও সমাজ থেকে নানাভাবে অবজ্ঞার শিকার হয়। সমাজ সচেতন লেখক শুভার এই অন্তর্যাতনাকে তুলে ধরে তার মতো প্রতিবন্ধীদের প্রতি সহমর্মী হওয়ার বার্তাই দিয়েছেন সমাজকে। উদ্দীপকে কল্যাণী নামের একটি বুদ্ধি প্রতিবন্ধীর কথা তুলে ধরা হয়েছে। তার জন্মের মধ্য দিয়ে পরিবারে মেয়ে সন্তানের অভাব ঘটে, ফলে সে ছিল সকলের চোখের মণি। তাছাড়া কল্যাণীর এই প্রতিবন্ধিতা নিয়ে তার পরিবারকে কোনো সমস্যায়ও পড়তে হয়নি। এমনকি তার বিয়ের সময় বরপক্ষ সব কিছু জেনে শুনে তাকে মেনে নিয়েছে। অর্থাৎ পারিবারিক ও সামাজিক কোনো ক্ষেত্রেই তাকে তেমন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি। গল্পের শুভার বাস্তবতা কিন্তু ঠিক এর বিপরীত। শুভা গল্পের কেন্দ্রীয় চরিত্র শুভা জন্ম থেকেই কথা বলতে পারে না। এজন্য শুভার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করতেন। এমনকি প্রতিবেশীরাও শুভার সামনেই তার অনাগত ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করত। এ কারণে সমাজের অন্যদের থেকে ক্রমশই সে নিজেকে গুটিয়ে নেয়। তবে তাতেও তার নিষ্কৃতি মেলেনি। সমাজের চাপে পড়ে শুভার বাবা তাকে নিয়ে কলকাতায় চলে যেতে চান। উদ্দীপকের কল্যাণীর ক্ষেত্রে এমনটি ঘটেনি। সে পরিবারের হলেও শুভা এবং কল্যাণীর পার্থক্য রয়েছে। কল্যাণী পরিবারের সকলের ভালোবাসা আদর সবই পেয়েছে। এমনকি বরপক্ষ তার প্রতিবন্ধিতার কথা জেনেও তাকে সাদরে গ্রহণ করেছে। অর্থাৎ প্রতিবন্ধিতার দিক থেকে এক হলেও শুভা এবং কল্যাণীর প্রেক্ষাপট এবং পরিণতি ভিন্ন।
সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি কিন্তু যথার্থ। মূলত কল্যাণী ও শুভা প্রতিবন্ধিতার দিক থেকে একই রকম নির্মম বাস্তবতার মুখোমুখি হলেও তাদের প্রেক্ষাপট পরিণতির ছিল ভিন্ন, আলাদা। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। পড়াশোনার বিকল্প কোনো কিছুই নাই, নিজে বেশি বেশি পড়বে, সব পড়াই মনোযোগের সাথে, তাহলে দেখবে সব পড়াই সহজ এবং মনে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।